আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমরা বৈদ্যুতিক বিভ্রাটের কারণে ক্লাসটি কিছুক্ষণ দেরিতে শুরু হচ্ছে এবং আমাদের বৈদ্যুতিক বিভ্রাটের কারণে হয়তো বা কোনো সমস্যা মাঝখানে সৃষ্টি হলেও হতে পারে, যেহেতু আমাদের বিদ্যুৎ এখন এই মুহূর্তে নেই বা অন্ধকার একটু লাগতে পারে আপনাদের কাছে। তারপরে আমরা অনেক প্রতিকূলতার মাঝেও শুরু করছি, বাইরে বৃষ্টি, সেই হিসেবে আমাদের হয়তো বিদ্যুৎ নাও আসতে পারে। যতটুকু আপনাদের কোনো সমস্যা হলে আমাদেরকে মেসেজে জানাবেন, আমরা চেষ্টা করব সেই বিষয়ে সমাধান দেওয়ার জন্য। তো আজকে আমরা পুরাতন একটি প্রশ্ন দেওয়া হয়েছিল, 3টি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করা। 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটির প্রোগ্রাম। তো আমরা এই প্রশ্নটি গত ক্লাসে আপনাদেরকে শেষে দিয়েছিলাম। তো আমাদের শুধুমাত্র একজন স্টুডেন্ট আমাদের সেই ফিডব্যাক দিয়েছে, তিনি হলো আমাদের প্রণব দা। উনি লক্ষ্মীপুরের অধিবাসী। উনি আমাকে মেসেজে আমাকে অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং প্রোগ্রামটা করে পাঠাইছে। তো ওনাকে অনেক অনেক ধন্যবাদ যে উনি অন্তত চেষ্টা করতেছে। আমরা অন্তত বুঝলাম যে আমাদের এখানে যতজন স্টুডেন্ট আছেন, যদিও এখানে একজন টিচারও রয়েছেন, উনি আসলে আমাদের এখানে সম্পৃক্ত আছেন, আরও একজন টিচার আছেন কক্সবাজারে। আপনারা যারা সম্পৃক্ত আছেন তারা আসলে চেষ্টা করছেন কিনা আমি বুঝি নাই। কারণ হলো শুধুমাত্র প্রণব যিনি আছেন, প্রণব ভাই, উনি কিন্তু আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করে আমাকে এই প্রোগ্রামটি পাঠিয়েছেন। উনি চেষ্টা করেছেন, এই জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। তবে ওনার চেষ্টা, যে রিপোর্টটি আমাকে পাঠাইছেন, ওনার ওই রিপোর্টের ভিত্তিতে আমার মনে হলো যে আমাকে প্রোগ্রামিং সি নিয়ে আরেকটু এই বিষয়টা ক্লিয়ার করতে হবে, যেহেতু ওনার ইয়েটা পুরোপুরি শুদ্ধ হয় নাই। অনেকটা হয়েছে কিন্তু বিষয়টা পুরোপুরি শুদ্ধ হয় না। তো আমরা আজকে এই প্রোগ্রামটি দেখব। যে প্রণবদাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি উনি প্রোগ্রামটিকে চেষ্টা করার জন্য। তো আজকে আমরা এটার এই 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং প্রোগ্রামিং সি, এই জিনিসগুলো দেখব। তো আমাদের প্রথমে যে জিনিসটি আমরা দেখব সেটা হলো অ্যালগোরিদম। আপনারা দয়া করে মনোযোগ দিয়ে চেষ্টা করবেন জিনিসটি নেওয়ার জন্য। তো আমরা চেষ্টা করব আমাদের যথাসাধ্য, যে আপনারা না বুঝলে আমাদেরকে প্রশ্ন করবেন। যেহেতু এটি প্রোগ্রামিং সি, যারা বিজ্ঞান ব্যাকগ্রাউন্ড নেই বা যারা আসলে বিজ্ঞান ব্যাকগ্রাউন্ড থাকলেও অনেকেই আসলে এই জিনিসগুলো আমাদের যেহেতু সচরাচর নেই, এগুলোতে আমরা দক্ষ হওয়ার সুযোগ কম। তো আপনারা চেষ্টা করবেন যে যতটুকু বুঝে নিয়ে আমাদের অন্তত আমরা পরীক্ষায় অ্যান্সার করে পাশ করতে পারি। তো এটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আপনাদের পরীক্ষার জন্য। আমরা অ্যালগোরিদম করতে হলে আপনারা প্রথমে লিখতে হবে আমাদের স্টেপ ওয়ান। আপনাদেরকে আগে বলেছি, আপনার ইচ্ছেগুলো বাংলায়, ধাপ 1। আচ্ছা, আমরা বাংলায় করি, যেহেতু আমাদের অ্যান্সারগুলো বাংলা দিতে হবে, আমরা বাংলায় করি। বাংলায় করলে ভালো হবে, কারণ বাংলায় আমাদের প্রশ্ন। তো আমরা ধাপ 1 লিখলে, ধাপ 1 হলো আমরা শুরু করি ধাপ 2তে আমরা বলবো, আমরা যেহেতু আমরা বলছি যে আমাদের 3টি সংখ্যা, তাহলে 3টি সংখ্যাকে আমরা নিতে পারি এ, বি, সি আর এক্স, ওয়াই, জেড। অর্থাৎ এগুলো হলো ভেরিয়েবল। আপনি যেই সংখ্যা ব্যবহার করতে চান সেটি ব্যবহার করতে পারবেন। তো আমরা সচরাচর যেহেতু এ, বি, সি, এক্স, ওয়াই, জেড এগুলো ব্যবহার করি, এই সচরাচর জিনিসগুলো ব্যবহার করাই ভালো হবে। তো আপনি লিখবেন যে এ, বি, সি 3টি সংখ্যার ইনপুট নিই। এভাবে লিখতে পারেন যে এবিসি 3টি সংখ্যার ইনপুট নিই, অথবা শুধু ইনপুট নিয়ে লিখলেও হয়। তবে আমরা একটু ভেঙে লিখলে ভালো, যেহেতু আমাদের অ্যালগোরিদম, ফ্লোচার্ট এগুলো আলাদা আলাদা আসে, যেন আমরা একটু মার্ক পাই, এরকমভাবে আমরা লিখব। মার্ক অবশ্য কাটার সুযোগ নেই, এটা ম্যাথের মতোই, যেভাবে লেখেন মার্ক পাওয়া যাবে। তারপরে আমরা আমার
জিনিসটা যেন আরেকদম ভালোভাবে বুঝে সেজন্য আমরা এভাবে লিখতেছি। তো আমরা যখন লিখলাম শুরু করি, তারপরে এবিসি তিনটি সংখ্যার মান নিই এবং তারপরে আমাদের যে অংশটা আছে এটা হলো প্রসেস অংশ। এখানে আমরা লিখব যে আমাদের প্রথমে এ বড়, এ বড় কার থেকে? বি এবং সি হতে। তাহলে বি এবং সি হতে এ বড়, এ বড় বি এবং সি হতে, অথবা এ বি এবং সি হতে এ বড়, যাই লিখি। তো আমরা এখানে প্রথম লিখতে পারি এ এবং এটা যদি হ্যাঁ হয় ইয়েস, বা আপনি যদি বাংলা লিখেন, আমার শুধু আসলে ইংলিশ চলে আসে, হ্যাঁ এগুলো ইংলিশে করা হয়েছে তো এই জন্য হ্যাঁ হ্যাঁ হয়, হ্যাঁ হলে আমরা লিখবো যে হ্যাঁ হলে, তাহলে হ্যাঁ হলে এ বড়, হ্যাঁ হলে এ বড়। অথবা আপনি যদি উপরেটা ভেঙে না লিখতে চান তাহলে আপনি এইভাবে লিখতে পারেন, শর্টকাট যেটা, আপনি এইভাবে লিখতে পারেন এ বি এবং এ সি। তাহলে এ বি থেকে বড়, এ সি থেকে বড়। যদি এটা হ্যাঁ হয়, উপরের সূত্রটি যদি হ্যাঁ হয় তাহলে এ বড়, আর যদি নো হয়, না হয়, তাহলে আপনাকে চলে যেতে হবে ধাপ 4-এ। আপনি শর্ত দিয়ে দিলেন তাকে যে তুমি প্রথম ধাপে, ধাপ 3-তে আপনি বলে দিলেন যে এ বি থেকেও বড়, সি থেকেও বড়। যদি উপরের সূত্রটি হ্যাঁ হয় তাহলে আমরা এ বড় পাবো, বুঝছেন? এ তো বি থেকে বড়, সি থেকেও বড়, তাহলে কে বড়? এ বড়, হ্যাঁ হয়। যদি উপরের জিনিসটি না হয়, ধরেন আমি 6, 8 এবং প্রথম সংখ্যা আমরা 9 নিলাম, 9, 6, 8, তাহলে আমরা এখানে কি পেলাম? আসলে এটা যদি এর মান হয়, এটা যদি বি এর মান হয়, এটা যদি সি এর মান হয়, তাহলে এ বি থেকেও বড়, এ সি থেকেও বড়, যদি হ্যাঁ হয়, তাহলে এই ফাংশনটা কাজ করবে। এখন যদি এই ফাংশনটা না হয়, যদি এই ফাংশনটা না হয় তাহলে আপনাকে চলে যেতে হবে ধাপ 4-এ। তাহলে আপনি এখান থেকে চলে যাবেন কত? ধাপ 4। প্রথম আমরা তাকে একটা শর্ত দিলাম যে সে এ থেকেও বড়, বি থেকেও বড়। যদি সেটা সত্য না হয় তাহলে, যদি না হয় তাহলে আমরা দেব যে বি গ্রেটার দেন এ, না হলে বি গ্রেটার দেন সি। তাহলে এখানে যদি ওটা না হয় তাহলে বি বড়, তাহলে আমরা কাকে বড় দিতে পারি? যদি এটা 8 হয়, এটা 6 হয়। এখন আমরা যদি এরকম হয় তাহলে আমরা কি বলবো? 1 নম্বরে উপরেরটা যদি হ্যাঁ হয়, হ্যাঁ হয় তাহলে বি বড়, আর যদি না হয়, না হলে কি হবে? না হয় তাহলে আমরা চলে যাব ধাপ 5-এ। ধাপ 5-এ তাহলে যদি আমরা প্রথম ধাপ 3-তে আমাদের ছিল অবশ্যই এ বড়, তো যদি এ বড় না হয়, আমরা বলছি যে ওটা যদি মিথ্যা হয়, ওটা যদি মিথ্যা হয় তাহলে ধাপ 4। ধাপ 4-এ তাহলে আমরা বললাম যে যদি তাহলে ধাপ 4-এ বিও বড়, বি এ থেকে বড়, বি সি থেকে বড়, তাহলে বি বড়। এখন বললাম যে এ ধাপও না, এ ধাপও না, বি ধাপও না, তাহলে সি ধাপ 5-এ আসি কি হবে? সি, তাহলে সি বড়। যদি উপরের 2 নম্বর শর্ততে চলে আসি তাহলে যদি এটাও না হয়, ধাপ 3টাও না হয়, তাহলে আমাদের অটোমেটিক, যেহেতু তৃতীয় সংখ্যা সি, তাহলে তৃতীয় সংখ্যা সিটা তখন কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। আশা করি আপনারা বুঝছেন। তারপর আমি আবার বলতেছি ধাপ 3-তে আমরা বলছি যে এ বড়, ওটা যদি হ্যাঁ হয় তাহলে আমরা এ বড়, বাকি দুইটা ছোট অটোমেটিক, আর আমাকে নিচের দিকে আসতে হচ্ছে না। কিন্তু যদি এ বড় না হয়, এ বড় না হলে আমরা বলবো যে যদি না হয়, 2 নম্বরে আমরা না হয় তাহলে আমাদের কে বড়? বি বড়। আমরা বি বড় যদি, তাহলে বি সূত্র বি বড়। এখন যদি বিও বড় না হয় তাহলে আমরা ধাপ 5-এ চলে আসবো। ধাপ 5-এ তাহলে অটোমেটিক, যেহেতু এও বড় না, বিও বড় না, তাহলে সি বড়। তাহলে আমরা এরপরে অ্যালগরিদমে লিখব ধাপ 6, ফলাফল প্রদর্শন করি এবং ধাপ 7-এ লিখব সমাপ্তি, সমাপ্ত বা শেষ করি।
প্রোগ্রামিং ভাষা আমরা শেষ করি, সমাপ্ত লেখার দরকার নাই, শেষ করি লিখব, শেষ করি। তাহলে আমাদের এটি হলো একটি প্রোগ্রামের তিনটি সংখ্যার বড় সংখ্যা প্রোগ্রামের অ্যালগোরিদম। এরকম আপনাকে শর্তটি বুঝতে হবে, বুঝে তারপরে আমাদেরকে অ্যালগোরিদমটা নির্ণয় করতে হবে। যেহেতু আমাদের এখানে কয়টা শর্ত রয়েছে, আমাদের যদি কোনো প্রোগ্রাম চেঞ্জ করে দেয় আমরা আগে দেখব যে এখানে কি কি শর্ত রয়েছে, শর্তগুলোকে আমাদেরকে ধাপে ধাপে সাজাতে হবে। এরপরে আমরা যে জিনিসটি করব, অ্যালগোরিদম আমাদের শেষ হলো, এরপরে আমরা যেটা করব সেটা হলো আমাদের ফ্লো চার্ট। ফ্লো চার্টে আমরা যে জিনিসটি করব, আমরা প্রথমেই আমরা জানি আমরা কি করলাম, একটি বৃত্ত থেকে সেখানে লিখলাম যে উপবৃত্ত, এটা আবার বৃত্ত না, উপবৃত্ত, উপবৃত্ততে আমরা করলাম কি স্টার্ট করলাম। এরপরে আমরা যেটা করব সেটা হলো আমাদের ইনপুট গ্রহণ। ইনপুট কি লাগবে আমাদের, সামান্তরিক। তাহলে ইনপুট এ বি সি, অর্থাৎ তিনটি সংখ্যার আমরা মান নিই। এখন আমাদেরকে খেয়াল করেন আমাদের অ্যালগোরিদম কি ছিল। ধাপ 1-এ আমাদের ছিল স্টার্ট, শুরু করি, ধাপ 2-তে ছিল ইনপুট গ্রহণ করি, এ পর্যন্ত ঠিক আছে। কিন্তু এরপরে কিন্তু আমরা সিদ্ধান্ত দিয়েছি একটি, ধাপ 3-তে এসে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে এ বড়। তাহলে আমরা এখানে আমরা সিদ্ধান্তর ক্ষেত্রে কি ব্যবহার হয়, রম্বস। আমাদেরকে এই জিনিসটি মনে রাখতে হবে, সিদ্ধান্ত যখন যেখানে সিদ্ধান্ত নিতে হয় সেখানে রম্বস ব্যবহৃত হয়। রম্বসে আমরা দেখলাম এ গ্রেটার দেন বি, এ বি থেকে বড়। তাহলে আমরা বললাম যে এ যদি বি থেকে বড় হয়, এটা দুপাশে দুটি চিহ্ন দিতে হবে, সংযোগ চিহ্ন। সংযোগ যদি এ বি থেকে বড় হয় তাহলে সেটা যদি ইয়েস হয়, আর ইয়েস হয় যদি, আপনারা এখন এই দিকটা চিন্তা করবেন না, আমরা কিন্তু শর্ত ধাপ 3-তে আমরা বলছি যে প্রথমে বলছি হ্যাঁ, তাহলে আমরা এখন এই পাশে দেখতেছি হ্যাঁ যদি ইয়েস হয় বা হ্যাঁ হয়, এ বি থেকে যদি হ্যাঁ হয় তাহলে কি এখন এ বি থেকে বড় হলো, কিন্তু এ এখনো বড় হয় না। এ বি থেকে বড় হলো কিন্তু এখনো বড় হয় না। এখন আমরা এখানে আরেকটা রম্বস নিব, আরেকটা রম্বস নিয়ে বললাম যে যদি বি থেকে বড় হয় তাহলে একে এবার সি থেকেও বড় হতে হবে, একে সি থেকেও বড় হতে হবে। সি থেকে বড় হলে যদি সে এখানেও এই শর্তটাও তার জন্য যদি হ্যাঁ হয়, বুঝেন, এটাও যদি সত্য হয় তাহলে সে এখানে আসবে, এখানে এসে পরীক্ষা করবে যে সে কি সি থেকেও বড় কিনা। সে এখানে এসে আবার পরীক্ষা করলো সে সি থেকেও বড়, তাহলে সি থেকে যদি বড় হয় তাহলে সে এখানে এসে সে লিখবে, এখানে আমরা ফলাফল প্রদর্শন করব প্রিন্ট এ, অর্থাৎ এর মান সে প্রিন্ট করবে। এরপরে এখন আমরা পাইলাম এ বড়। আপনারা আশা করি বুঝছেন, আমরা যদি এই শর্তটাকে ক্লিয়ার করি হ্যাঁ হয়, এই শর্তটাও যদি হ্যাঁ হয় তাহলে আমরা কাকে বড় পেলাম, এ। আমরা এখানে কিন্তু রেজাল্ট পেয়ে গেলাম। এখন যদি আমরা নো হয়, এটাও যদি না হয় তাহলে আমাদের এখানে আরেকটা শর্ত ক্লিয়ার করতে হবে। এখন এখানে যদি আমরা এই শর্তটি ক্লিয়ার করি যে এখানে সে এ থেকে তাহলে এ থেকে সে বড় না, বড় না হলে কি সে বি বড়, তাহলে বি এ থেকে বড়, তাহলে বি কার থেকে বড়, এ থেকে বড়। তাহলে এটা আমরা এইদিকে দেখব যে এটা তাহলে কার থেকে বড়, বি এ থেকে বড়। এ থেকে বড় হলে আমরা এখানে আরেকটি রম্বস নিয়ে বি এ থেকে বড়, আমরা যদি এখন এইটার দুপাশে নিই, এখন যদি বি তাহলে এ যদি এটা নো হয়, এটা সরি এখানে সি হবে, সি এ বি থেকে বড়, তাহলে এখানে বি সি থেকেও বড়। এটা থেকে যে এটা নো মানে হলো বি বড়, তাহলে এটা নো থেকে যদি বি বড় হয় তাহলে এটা ইয়েস, তাহলে ইয়েস যদি হয় তাহলে আমরা এখানে কি পাবো, এটা যদি ইয়েস হয় তাহলে আমরা এখানে পাবো, এপার যদি ইয়েস হয় বি সি থেকে বড়। কি বন্ধ করতে হবে, হ্যাঁ আচ্ছা, এই পানি নেই কেন, একটু পানি খাওয়ানো যাবে দেখি। আচ্ছা, এখন যদি এটা এই পাশে ইয়েস না, এই পাশে যদি ইয়েস হয়, এটা নো, তারপর এটা ইয়েস, ইয়েস হলে আমরা এখানে পাবো প্রিন্ট বি, প্রিন্ট বি।
তারপরে আমরা যদি এখন যদি বলি যে এটা বি থেকে বড়, কিন্তু যদি এটা নো হয়, আবার এটা যদি নো হয়, এই দুইটাই নো, কথা বুঝবেন, এটাও নো, এ কার থেকে বড় না, সি থেকে বড় না, সিটা বড়, এখানে বি কার থেকে বড় না, সি থেকে বড় নয়, তাহলে এটাও নো। যদি দুটোটা নো হয় তাহলে কে বড়? অটোমেটিক আমাদের বড় চলে আসবে সি। তাহলে প্রিন্ট সি। তাহলে আমরা এই জিনিসটা আমরা মনে হয় যে অনেক চক্রাকার হয়ে গেছে, কিন্তু আসলে খুব সহজ জিনিস। আমরা প্রথমেই একটি সূত্র ক্যালকুলেশন করলাম, আমি আবার বলতেছি, প্রথমে আমরা দেখলাম যে এ বি থেকে বড় কিনা, যদি বড় হয় তাহলে আমরা সামনে আগালাম, এ বি থেকে বড়, তাহলে তাকে কার থেকে বড় হতে হবে? সি থেকেও সে বড় হতে হবে, তাহলে দোনোটা এবার বললাম যে না এটা নো। আচ্ছা, আমরা ক্লাসে বিঘ্ন ঘটায় আমরা দুঃখিত, আসলে আমাদের বিদ্যুৎ আসা যাওয়া করতেছে, এই জন্য আমরা ক্লাসে সমস্যা হচ্ছে। তো আমরা আবার শুরু করছি, কোন পর্যন্ত গেলাম আপনারা একটু, আমরা আবার এখান থেকে আবার বুঝিয়ে দিচ্ছি, এই পর্যন্ত আমরা আবার শুরু করছি যে স্টার্ট ইনপুট এবিসি, আমরা অর্থাৎ 3টি সংখ্যার ইনপুট নিলাম, নেওয়ার পরে আমরা কি করলাম, আমরা আমাদের শর্ত অনুযায়ী এ বি থেকে বড়, এ বি থেকে বড়, এটা যদি সত্য হয়, আমাদের অ্যালগরিদমে লাগছে হ্যাঁ হলে, আমরা যদি সত্য হয় ইয়েস হলে আমরা চলে গেলাম দ্বিতীয় স্টেজে গেলে যদি ওইটা যদি হ্যাঁ হয় তাহলে এ সি থেকেও বড়, সেটাও যদি হ্যাঁ হয় তাহলে আমরা প্রিন্ট এ, একটা এ এর মানটা তাহলে বড় পাবো, অর্থাৎ এ বি এ সি এই দুইটাই যদি সত্য হয় তাহলে তখন কি দেখাবে? এ বড় দেখাবে। আর যদি আমরা এটা এর মানটা এটাও নো পাই, তাহলে আমরা চলে আসলাম এখানে এসে দেখলাম যে আমরা দেখলাম যে বি সি থেকে বড়, তাহলে এখানে হলো এটা না মানে হলো বি বড়, তাহলে এখানে আমরা আবার বললাম যে না ওটা যদি বি বড়, যদি এ থেকে বি বড় হয়, তাহলে এখানে এসে বললাম এটা যদি হ্যাঁ হয় তাহলে আমাদের অটোমেটিক কে বড় হবে? প্রিন্ট তখন বি হবে। তো আমরা এবার এখানে গেলাম যে এখানে এসে বললাম যে না, যদি আমরা বি সি থেকে কি হয়? বড় না হয়, সি বড় হয়, তাহলে সি বড়, অর্থাৎ এটা যদি নো হয় তাহলে কে বড় হবে? সি বড় হবে। আর এটা যদি নো হয় তাহলে কে বড় হবে? সি বড় হবে। তাহলে দেখা গেল যে বি থেকেও আমরা কি পেলাম? বি সি থেকেও বড়, আবার কি পেলাম? এ সি থেকে বড়, এই দুটোটা নো পাইলাম, এটাও নো, তাহলে কে বড়? সি বড়, তাহলে আমরা পাইলাম সি বড়। তাহলে আমাদের এখন আমরা এই তিনটি এখানে এই তিনটা জিনিসটাকে আমরা এই ছোট বৃত্তের মাধ্যমে সংযুক্ত করবো, এটাকে ছোট বৃত্তের মাধ্যমে সংযুক্ত করতে হয়। আমরা শিখেছি আগে যে কোনো কিছুকে সংযুক্ত করলে হয়তো ছোট বৃত্ত, এই ছোট বৃত্তের মাধ্যমে সংযুক্ত করলাম, সংযুক্ত করে আমরা এখানে লিখলাম প্রোগ্রাম শেষ করি, এখানে আমাদের প্রোগ্রাম শেষ করি বা ইন্ড লিখতে হবে, ইন্ড। তাহলে আমরা এই ফলাফলটা কথা বললাম, আমরা কিন্তু এগুলো কিন্তু আমাদের ফলাফল, আমরা যদি দেখলাম ফলাফল প্রদর্শন করি, আমাদের এই তিনোটা কিন্তু ধাপ 6, এই তিনোটা আমরা ধাপ 6-এর মধ্যে পড়ছে। আমাদের এখানে ফলাফল প্রদর্শনের জন্য যদি এই ক্রাইটেরিয়াগুলোর সত্য মানে আমাদের এটার সাথে গ্রহণযোগ্য হয় তাহলে সে প্রিন্ট বি দেখাবে, যদি এই ক্রাইটেরিয়াগুলো গ্রহণযোগ্য হয় তাহলে সে প্রিন্ট এ দেখাবে, যদি দুটোটা সংযুক্ত ক্রাইটেরিয়া আমাদের ফিল আপ না হয় তাহলে সে অটোমেটিক কাকে বড় দেখাবে? সি বড় দেখাবে। এটা হলো আমাদের প্রোগ্রামিংয়ের ফ্লোচার্ট। আশা করি সবাই বুঝতে পারছেন। আমাদের ক্লাস ইন্টারাপ্ট হওয়ার কারণে হয়তো আপনাদের একটু সমস্যা হতে পারে, যদি সমস্যা হয় আপনারা আমাদেরকে আবার জানাবেন। এখন আমরা যে জিনিসটি দেখব সেটা হলো প্রোগ্রামিং সি, অর্থাৎ সি প্রোগ্রামিংয়ে আমরা এটা কিভাবে বাস্তবায়ন করব। এটাকে সি প্রোগ্রামিংয়ে আমরা বিভিন্ন বইতে বিভিন্ন রকম পাবো, তবে আমি আপনাদেরকে যেটা করাচ্ছি এটা অনেক ছোট এবং সহজে করা যাবে। আপনি প্রথমে দিবেন #include stdio.out
h হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট h, ইনক্লুড তো লিখি নেই। ইনক্লুড স্টুডিও ডট h, আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম যে স্টুডিও হলো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। তাহলে আমরা জানি যে এই ফাইলটি আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে অবশ্যই কি করতে হবে, সংযুক্ত করতে হবে। এরপরে আমরা লিখব মেইন, তারপরে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করতে হবে। এগুলো হলো প্রোগ্রামের জন্য অপরিহার্য। আচ্ছা ঠিক আছে, এই আরেকটা হবে না, আরেকটা হবে না, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপরে আমরা ইন্ট, এখানে ইন্ট আমরা ব্যবহার করতে পারি অথবা ফ্লোট ব্যবহার করতে পারি, এটা আপনাদের ইচ্ছা। তবে আমরা এখন ইন্ট ব্যবহার করলাম, ইন্ট এ বি সি। আপনারা নিশ্চয়ই মনে আছে যে আমরা কেন ইন্ট ব্যবহার করব, কেন ফ্লোট ব্যবহার করব। প্রিন্ট এফ এন্টার দ্য ভ্যালু of a b c। তাহলে আমরা এটাকে আমরা কোলনের মধ্যে রেখে এন্টার দ্য ভ্যালু অফ a and b and c, আমরা ইচ্ছা করলে এখানে কোলন দিয়ে %d দিতে পারি, না দিলেও চলবে, %d। এরপরে আমাদের যেটি লিখতে হবে স্ক্যানএফ, স্ক্যানএফে গিয়ে আমরা লিখব আমাদের %d, এরপরে কমা দিয়ে আমাদেরকে লিখতে হবে and a and c and b and c। তাহলে আপনাদেরকে এই দুটো লাইন আগে খেয়াল করতে হবে। এটা হলো আমাদের ইনপুট অংশ। আমরা যে দাফ 3-তে যে ইনপুট অংশ লিখছিলাম, দাফ 2-তে ইনপুট, এবং আমরা ফ্লো চার্টে যে ইনপুট দেখাইছিলাম সেই ইনপুট। অর্থাৎ আপনি যদি ইন্ট এ বি সি দেন, তাহলে এই প্রোগ্রাম বুঝে নিল যে আপনি এখানে 3টি ইন্টিজার সংখ্যা ইনপুট করবেন, এ বি অ্যান্ড সি। তার প্রিন্ট এফ আপনাকে, আপনার যে প্রোগ্রাম যাদের জন্য তৈরি করছেন তারা দেখবে যে এন্টার দ্য ভ্যালু এ বি সি, অর্থাৎ তারা বুঝবে যে আপনি বলছেন যে তাদেরকে 3টা ভ্যালুর মান দেওয়ার জন্য, এ বি এবং সি, এই 3টা ভ্যালুর মান লেখার জন্য। এরপরে স্ক্যানএফ হলো প্রোগ্রামকে সার্চ করে আমরা জানি যে এটা ইনপুট গ্রহণ করার জন্য ব্যবহৃত হয়। আমরা আগে শিখেছি %d 3টা ব্যবহার, কারণ হলো আমাদের 3টা সংখ্যা আমরা একসাথে করে ফেলেছি। আপনি কিন্তু এই লাইনগুলো ইচ্ছা করলে 3ভাবে লিখতে পারেন। আপনি প্রথম লিখতে পারেন প্রিন্ট এফ এন্টার দ্য ভ্যালু অফ এ স্ক্যানএফ %d অ্যান্ড এ। তারপর আবার লিখতে পারেন প্রিন্ট এফ এন্টার দ্য ভ্যালু অফ বি এন্টার স্ক্যানএফ %d অ্যান্ড বি। তারপর আবার লিখতে পারেন প্রিন্ট এফ এন্টার দ্য ভ্যালু অফ সি %d অ্যান্ড সি %d অ্যান্ড সি। তাহলে আপনি 3বার লেখার চেয়ে আপনি একবার লিখলেই আপনার প্রোগ্রামের কাজ শেষ হয়ে যাবে। সুতরাং আমরা এখানে একবার লিখব, অবশ্যই একবার লিখে আমরা আমাদের কাজকে সহজে করতে পারি। এখন আমরা ইনপুট অংশ নিয়ে নিলাম, প্রোগ্রামটা ধারাবাহিকভাবে আপনারা উঠাবেন আশা করি। এরপরে ইনপুট অংশ নেওয়ার পরে আমরা যে কাজটি করব সেটা হলো ইফ মানে কি, ইফ যদি, ইফ হলো যদি। আমরা আসলে অনেক সময় ছোট জিনিসগুলোর অর্থ আমাদের মনে থাকে না, এই জন্য লিখে দিলাম। ইফ হলো যদি আপনি এ গ্রেটার দেন বি, তারপরে অ্যান্ড চিহ্ন দুটা, লজিক্যাল অ্যান্ড, এটাকে লজিক্যাল অ্যান্ড বলা হয়। আপনারা যারা আসলে আমাদের বইতে পুরো সিলেবাস নেই তো আপনাদের, তৃতীয় আমাদের একটা সিলেবাস আছে সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস। ওই ডিজিটাল ডিভাইস অংশের মধ্যে এই অ্যান্ডগুলো ভালো করে শেখানো হয়। তো আপনারা এটা বুঝবেন যে এটা যৌক্তিক গুণন, এটা মানে হলো যৌক্তিক গুণন। এটাকে আমরা অ্যান্ড চিহ্ন দ্বারা প্রকাশ করি, ডাবল অ্যান্ড
প্রোগ্রামে এটাকে আমরা এখানে এভাবে ব্যবহার করব এবং তারপরে আমরা লিখব এ তাহলে কার থেকে বড়, সি থেকেও বড়। এ যদি সি থেকেও বড় হয় তাহলে আমরা এইটা দুই শর্ত, যদি এই শর্তটা সে পূরণ করে, আপনারা এখন বলেন তো কি হবে, এই শর্তটা যদি সে পূরণ করে তাহলে কি হবে, এ বি থেকেও বড়, এ সি থেকেও বড়, তাহলে কি করতে হবে, প্রিন্ট এফ, কি বলবো আমরা, এন্টার দ্য লার্জেস্ট নাম্বার। লার্জেস্ট নাম্বার, এন্টার দ্য লার্জেস্ট নাম্বার। এটা কি রকম হবে, আমরা বলছি যে পার্সেন্ট ডি, ইন্টিজার ভ্যালু বলার কথা বলা হয়েছে, তো এই জন্য আমরা ইন্টিজার ভ্যালু কার হবে, এর মান, এন্টার দ্য লার্জেস্ট ভ্যালু এ, তাহলে সে এন্টার দ্য লার্জেস্ট ভ্যালু এর মান বসাবে। তাহলে আমরা ইফ পেলাম, এরপরে বলতে ইলস ইফ, তারপর হলো আমাদের ইলস ইফ, যদি, এটা হলো যদি, আর এটা হলো মিথ্যা, যদি উপরেরটা মিথ্যা হয়, উপরেরটা মিথ্যা হয় তাহলে কি হবে, মিথ্যা যদি উপরেরটা হয় তাহলে, যদি মিথ্যা হয় যদি, তাহলে আপনি কি করবেন, মিথ্যা হয় যদি, তাহলে আপনাকে এখন কি করতে হবে, তাহলে এখানে লিখতে হবে আবার বি এ থেকে বড় অ্যান্ড, তাহলে বি আবার কার থেকে বড়, সি থেকেও বড়। তাহলে আপনি ইলস ইফ যদি এটা হয় তাহলে আপনি আবার করবেন কি, প্রিন্ট এফ এন্টার দ্য, এখানে কমা দিবেন, এন্টার দ্য লার্জেস্ট নাম্বার সমান পার্সেন্ট ডি, কার মান, বি এর মান। তাহলে আমরা পেলাম ইফ যদি এটা হয় তাহলে অটোমেটিক সে একে বড় পাবে, যদি উপরেরটা মিথ্যা হয়, ইলস ইফ যদি মিথ্যা হয় যদি উপরেরটা, তাহলে সে লিখবে বি এর মান। এখন আপনারা বললাম যে উপরের দুইটাই মিথ্যা, তাহলে লিখতে হবে কি, ইলস। যদি ইলস হয় অটোমেটিক, আমরা আর এখানে কোনো সূত্র দিতে হবে না, ইলস প্রিন্ট এফ এন্টার দ্য লার্জেস্ট নাম্বার ইকুয়াল টু পার্সেন্ট ডি সি। তাহলে আমাদের প্রোগ্রামটা এখানে শেষ হলো, এন্ড। তাহলে আপনারা এই তিনটা জিনিস আশা করি সহজে বুঝতে পারবেন। আমি বাংলা সহ বলে দিতেছি যে ইফ যদি হয় এ গ্রেটার দেন বি, অর্থাৎ এ বি থেকে বড় এবং এ সি থেকে বড়, তাহলে আমরা বলবো যে এন্টার দ্য লার্জেস্ট নাম্বার, এ এর মানটা লিখো। ইলস ইফ যদি উপরেরটা মিথ্যা হয় যদি উপরেরটা মিথ্যা হয় যদি, তখন প্রোগ্রাম অটোমেটিক উপরেরটা দেখবে। মিথ্যা হয় যদি উপরেরটা যদি মিথ্যা হয় তাহলে আপনি লিখবেন কি, এ বি থেকে বড়, বি এ থেকে বড়, বি সি থেকে বড়, তাহলে কি এন্টার দ্য ভ্যালু অফ লার্জেস্ট নাম্বার, তখন পার্সেন্ট ডি বি। আমরা পার্সেন্ট ডি কেন ব্যবহার করতেছি, আশা করি যারা নিয়মিত ক্লাস করেন তারা বুঝতে পারবেন যে আমরা তিনটা জিনিস আমরা ব্যবহার, ফরম্যাট স্পেসিফায়ার বলি এটাকে। পার্সেন্ট ডি আমরা যখন কোনো ইন্টিজার নাম্বার হবে তখন ব্যবহার করি। পার্সেন্ট সি ব্যবহার করি আমরা যখন ক্যারেক্টার ডাটা হয়। আবার আমরা পার্সেন্ট এফ ব্যবহার করি যখন ফ্লোটিং ডাটা হয়। তো আপনারা ইচ্ছা করলে এই ডিটা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন। আমরা যদি ডিটা চেঞ্জ করতে হয়, আমরা খেয়াল আছে আমরা লিখছিলাম ইন্ট এ বি সি। যদি ইন্ট না লিখেন, আপনারা ফ্লোট লিখলে আপনারা অটোমেটিক কী করতে পারবেন, ওখানে তখন পার্সেন্ট এফ হয়ে যাবে। এই জন্য মনে রাখতে হবে আপনাদেরকে যে আমার ভ্যালুটা কি পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ আমি নিব। যদি আপনি পূর্ণ সংখ্যার প্রোগ্রাম বানাতে চান, তাহলে যদি পূর্ণ সংখ্যার প্রোগ্রাম আপনার পরীক্ষায় আসে তাহলে আপনি পূর্ণ সংখ্যা দেবেন, আর যদি ভগ্নাংশে আসে ভগ্নাংশ। তবে সাধারণত আমাদের পূর্ণ সংখ্যার প্রোগ্রামই আসে, আমাদের একটা প্রোগ্রামই আসে পূর্ণ সংখ্যার। তো আপনারা
আপনাদের এই সিলেবাসে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, এটা প্রায় পরীক্ষায় আসে। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। যেমন আমাদের প্রণব নামে একজন আছে, ও স্টুডেন্ট প্রণব ভাই, উনি প্রোগ্রাম করে পাঠাইছেন, মানে হলো উনি একটু হলেও ভাষায় কি দেখছেন, না দেখলে তো উনি আমাকে কাজটা পাঠাতে পারতেন না। তো আপনারা আশা করি যে বাসায় দেখবেন, দেখলে আপনারা অবশ্যই এগুলো পারবেন আপনাদের। তাহলে গত ক্লাসে আমরা একটি প্রোগ্রাম নিয়ে আলোচনা করেছিলাম, আমরা এই আরেকটি প্রোগ্রাম নিয়ে আলোচনা করবেন। আপনাদের বইতে আছে, একদম অধ্যায়ের শেষে একটি প্রশ্ন আছে। তো ওই প্রশ্নটির উত্তর আপনারা চেষ্টা করবেন নিজেরা করার জন্য। সম্ভবত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, আপনারা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের একটি প্রোগ্রাম করবেন। তো আপনারা আশা করি অধ্যয়ন করবেন ভালো করে, তাহলে আমাদের কিন্তু যদি অধ্যয়ন না করেন তাহলে আমাদের কিন্তু আউটপুট পেতে খুবই কষ্ট হবে যায়। তাহলে আমরা আজকে যে বিষয়টি আলোচনা করেছি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রথম অধ্যায় আমরা মোটামুটি শেষ করেছি। আগামী ক্লাসে আমরা আমাদের আলোচনা করব ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম সম্পর্কে কিছু। ওটা অবশ্য এটার কাছাকাছি কিছু জিনিস রয়েছে, আর বাকিগুলো অবশ্যই আপনারা পড়ে মুখস্থ করবেন বেশি। ওখানে পুরো আলোচনা করার সুযোগ খুব কম, কারণ হলো ওখানে সিলেবাস হিসেবে যে জিনিসগুলো দেওয়া হয়েছে ওগুলো মোটামুটি আমরা আলোচনা করব, সেগুলো মুখস্থ আপনাদেরকে করতে হবে। আর আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আবার ফিরে আসবো আমাদের প্রথম অধ্যায়ের আবার কিছু আলোচনার পর। আমরা একটু ধাপে ধাপে আগাইতে হচ্ছে, কারণ আমাদের সিলেবাস শেষ করার সময় খুব বেশি নেই। আমাদের 3টি বিষয় রিটেন পরীক্ষা হবে, এর মধ্যে একটি হলো প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ। তো এটি আমরা এর পরবর্তীতে যে জিনিসটি আলোচনা করব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের, সেটা হলো আমরা লুপ সম্পর্কে আলোচনা করব। আজকে কিন্তু আমরা লুপের কাজ করেছি, যদিও এটি লুপ আলোচনা হওয়ার আগেই আমরা লুপের কাজ করেছি। লুপ সম্পর্কে আলোচনা করব। এখানে ফর লুপ সম্পর্কে আপনাদের যে আসছে বেশি, যেটা হলো ফর লুপ, তারপরে আছে আমাদের হোয়াইল লুপ, তারপরে হলো ডু হোয়াইল লুপ। তো আপনারা একটু দেখবেন বাসায় যারা সময় পান, যদি একটু আগে পড়ে রাখেন তাহলে আমি বললে বুঝতে সহজ হবে, যেহেতু আপনাদের জন্য জিনিসগুলো খুবই নতুন। এগুলো লুপ তা একটু আলোচনা করে দিই। লুপ হলো আপনার বাসায় অবশ্যই একটু দেখবেন, দেখলে আমরা সিলেবাসটা দ্রুত শেষ করতে পারবো এবং আপনাদের রেসপন্স পেলে বেশি ভালো হবে। আপনারা কেউ রেসপন্স করে না, শুধু দেখেন ক্লাসটা পুরো দেখেন কিনা সেটাও একটু সন্দেহ। যদি দেখতেন তাহলে হয়তো কিছুটা রেসপন্স পেতাম। আমাদের ভুল শুদ্ধ হতে পারে, আপনারা জানাবেন, জানালে আমরা আমাদেরকে সংশোধন করে নেব যে কীভাবে আপনাদের ক্লাস নিতে আরও সুবিধা হয়। কেউ তো আসলে রেসপন্স খুব কম, তো রেসপন্স করলে ভালো হবে যে আপনারা শিখতেও পারলেন, আমরাও শিখতে পারলাম, আমরাও জানলাম যে আপনারা কিভাবে শিখতে পারবেন। তো লুপ হলো কোনো কিছু বারবার আবর্তিত হওয়া, এটা মনে রাখবেন। লুপ হলো কোনো কিছু বারবার আবর্তিত হওয়া। যেমন আপনি একটি প্রোগ্রামকে বারবার ব্যবহার করতে চান বা একটি জিনিস বারবার ঘুরে ফিরে আসে, তো এটাকে আমরা লুপ বলি, আবর্তিত হওয়া, পুনরায় আবর্তিত হওয়া। আমরা আপনাদের বইয়ের দ্বিতীয় অধ্যায়ের প্রথম দিকেই এই জিনিসগুলো দেওয়া আছে। এছাড়াও আমাদের কন্ডিশনিং লুপ আছে, তারপরে ডু হোয়াইল লুপ আছে। আমরা সম্ভবত এত বিস্তারিত আমাদের এখানে আলোচনা করতে হবে না। আমরা মূলত এই 3টা লুপের উপর কাজ করব। এই 3টার পরে আমরা এই দ্বিতীয় অধ্যায় শেষ করতে পারবো, তবে সেটা আমাদের সম্ভবত আরও 3-4 ক্লাস পরে। তো আপাতত প্রোগ্রামিং সি আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। প্রোগ্রামিং সি এখন এই ক্লাসটা সমাপ্তর পরে আপনারা প্রোগ্রামিং সিটা দেখবেন বাসায়। এরপরে আমরা আগামী ক্লাসে যে জিনিসটি আলোচনা করব সেটা হলো ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম, সে সম্পর্কে আলোচনা করব। আপনাদের ক্লাস কিছুক্ষণ পরেই আবার শুরু হবে, আপনারা সংযুক্ত থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদেরকে আউটপুট রেসপন্স করে সহযোগিতা করুন। আসলে শুধু বক করতে করতে গত 1-2 বছর করোনার কারণে আমরা শুধু অনলাইনে বক করি। তো এই জিনিসটা আমরা চাই যে আপনারা আমাদেরকে একটু রেসপন্স করবেন, আপনাদের প্রতিষ্ঠানের সাথে আপনাদের সম্পর্ক থাকবে, এটা আমরা কামনা করি। সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। এবারে বলছি।